নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই এলিসিটেশনস বাই অন্বেষা প্রথম পডকাস্ট সিরিজ মেনি মাইন্ডস ওয়ান ভয়েসের প্রথম পর্বে। আমি আপনাদের হোস্ট অন্বেষা পাল, আর আজকে আমার সাথে আছে সমীক্ষা রয়। উনি একজন সাকসেসফুল এলএনডি প্রফেশনাল, তার সাথে সাথে একজন ওয়াইফ, অ্যান্ড সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, উনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি। হ্যালো সমীক্ষা দি। হাই। তো আজকে কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, আমারও এটা প্রথম পডকাস্ট, ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। প্লেজার ইজ অল মাইন। তো সমীক্ষা দি, প্রথম প্রশ্ন যেটা আমি আপনাকে জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে মন কেমন আছে? এই প্রশ্নটা সবাই করে না, কেমন আছো জিজ্ঞাসা করে, বাট মন কেমন আছে জিজ্ঞেস করে না। আমার মন এখন খুব ভালো আছে, তো তোমার মন কেমন আছে? গুড কোয়েশ্চেন। একজন থেরাপিস্টের মন কেমন থাকতে পারে তোমার কি মনে হয়? দেখো, এটা ডিপেন্ড করে, নিজের মনের সাথে থেরাপিস্টের মন আরো অনেকগুলো মনের সাথে জড়িত থাকে, আমার সেটা মনে হয়। সো চলে, ডিলেমা চলে, কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে, বাট হ্যাঁ, ভালো থাকাটা জরুরি। তুমি ভালো না থাকলে, থেরাপিস্ট যদি ভালো না থাকে, থেরাপি দিতে পারবে না। একদমই তাই। এই জন্য মেনি মাইন্ডস ওয়ান ভয়েস হচ্ছে এমন একটা পডকাস্ট সিরিজ যেখানে কিনা আমরা শেয়ার্ড স্পেস নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো হচ্ছে আমাদের মাইন্ডফুলনেস, আমাদের মেন্টাল হেলথ, আমাদের ওয়েলবিং, আর অতি অবশ্যই আমাদের কানেক্টেডনেস নিয়ে। তো আজকের এই পর্বটা চালু করার আগে আমি আপনাদের সামনে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, যেটা আমি সমীক্ষা দিকেও করলাম। আপনাদের মন কেমন আছেন আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। চলো আজকের পর্বটা তাহলে চালু করা যায়। একদম। প্রথম প্রশ্ন দিয়ে আমি চালু করব, যেটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন আফটার আস্কিং ইউ হাউ ইউর মেন্টাল হেলথ ইজ। তুমি আমাকে বলো যে ফ্রম অ্যান এলএনডি স্পেশালিস্ট, মানে একদম একদম সাকসেসফুল একটা ক্যারিয়ার নিয়ে, তারপরে তুমি একটা এত বড় রোল ট্রানজিশন হলো টু ওয়াইফ, তার মাঝখানে তোমার সোশ্যাল মিডিয়া একটা পার্সোনালিটি তুমি গড়ে উঠলে, তো এই যে জার্নিটা এটা তোমার জন্য কিরকম একটা ভাইব এনেছে, বা তোমার মধ্যে কি কি চেঞ্জেস এনেছে, কি ফ্রুটফুল এসছে তোমার লাইফে? দেখো, চেঞ্জেস খুব একটা এনেছে আমি এটা বলতে পারবো না, বিকজ আমি না মানে এগুলো করবো কোনোটাই ভাবিনি। পার্সোনালি আমি খুব একটা অ্যাম্বিশিয়াস নই, মানে আমি হচ্ছে খুব অল্পে খুশি। মানে আমি যেটুকু চাই জীবন ওটুকু পেয়ে গেলেই আমার হয়ে যায়। আমি খুব কিছু করে ফেলবো, খুব বড় কিছু করবো, এটা আমার পার্সোনাল থিঙ্কিং, যে আমি ওটা পছন্দ করি না। সেই জন্য যখন যেটা এসেছে, হট করে চলে এসেছে, তো আমার আনন্দটারও দ্বিগুণ হয়ে গেছে। মানে আমি তো আশা করিনি, মানে সোশ্যাল মিডিয়া জার্নিটা তো মানে একেবারেই, মানে আমি কোনোদিন নিয়ে এগোবো ভাবিনি। ওটা জাস্ট আমার ভালো লাগতো, আমি শেয়ার করতাম, সেই থেকে থেকে লোকের ভালো লাগতে শুরু করেছে, লোকে আমার সাথে কানেক্ট করতে শুরু করেছে। তো সেখান থেকে এটা একটা জার্নি। আর আমার প্রফেশনাল যেটা এলএনডি, এটাও আমি কোনোদিন ভাবিনি, মানে এটাও হট করে হয়ে যাওয়া, এবং সেখান থেকে সাকসেসফুল একটা জার্নি। বাট হ্যাঁ, যেটা আমার লাইফে চেঞ্জেস এনেছে সেটা হচ্ছে আমার ম্যারিড লাইফ, মানে আমার বিয়ে। হ্যাঁ, মানে দর্শকদের সাথে আমি এটা ফার্স্ট শেয়ার করছি, এটাও হয়তো অনেকে জানে না যে আমার বিয়ে করার প্ল্যান কোনোদিনই ছিল না। মানে ইভেন আমি বিয়ে করব না, আমার 25 বছর বয়স অব্দি এটাই ঠিক ছিল। ওই যে বললাম, আমি কোনো কিছু ভাবিনি, বা আমি কোনো কিছু নিয়ে খুব একটা অ্যাম্বিশিয়াস নই যে এটা হবে ওটা হবে ওটা করব। জীবনে যা আসছে আমি সেটা অ্যাকসেপ্ট করে নিই। তো ফ্লো এর সাথে চলতে ভালোবাসি। তো সেক্ষেত্রে লাইফ চেঞ্জেস এর যেটা বলবো, যেটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয়, এই চাকরি, বিয়ের পরের একটা নতুন সংসার, জব, সবকিছু মেনটেন করা, অবশ্যই এটাতে তো আমি আমার নিজের একটা ব্যাপার রয়েছে, আমি সবকিছু হ্যান্ডেল করছি। আর যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা না বললেই নয়, আমার হাজবেন্ড, যে আজকে আছে আমার সাথে, সেও এসছে কিন্তু ক্যামেরার ওপারে আছে। সো ও না থাকলে, ও আমার জার্নিটা অনেক সহজ করে দিয়েছে। মানে এটা আমি আবারও বলবো, যারা দেখছে আমাকে, আমি জানি না একজনও যদি দেখে, আমি বলবো যে এমন মানুষকে সাথে সারা জীবন থাকার পরিকল্পনা করা উচিত, যে তার স্বপ্নের সাথে সাথে তোমার স্বপ্নটাকেও বাস্তবায়িত করতে অনেক হেল্প করবে। আমার লাইফ পার্টনার অনেক ইজি করে দিয়েছে, আমাকে কিছু ভাবতে হয় না। মানে ও শুধু বলে তুই এগিয়ে যা, আমি পেছনে আছি। সো এইটা বলার লোকের খুব দরকার। আমি যদি একটা ভুলও করি, আমি জানি আমি ভুলটা করে এসে ওকে বলতে পারবো যে আমি না এটা করে ফেলেছি। ভয় পাবো না কি ও আমাকে জাজ করলো বা কিছু করলো, ও আমি জানি যে ও ঠিক ওটা থেকে বেরিয়ে আসার ব্যবস্থাটা করে দেবে। সো এই লাইফ পার্টনারটা চুজ করা খুব ইম্পর্টেন্ট। লাইফ পার্টনার ভালো হয়ে গেলে জীবন অর্ধেক ভালো হয়ে যাবে। বাহ, এটা শুনে খুব ভালো লাগলো, কারণ আমি যে প্রফেশনে আছি, আমি অ্যাজ এ সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার যদি বলি, আমরা বেশিরভাগ ডিল করি হচ্ছে ফ্যামিলি নিয়ে। তো কাপল যারা এখনকার জেনারেশনে, আমি বলছি না এটা আগে ছিল না, অবভিয়াসলি আগেও ছিল, এখনকার জেনারেশনে যে একটা
সাপোর্টিং ব্যাপারটা রয়েছে এটা কোথাও না কোথাও ল্যাগ বিহাইন্ড করছে। আবার অনেক কাপলস আছে যারা এসে আমাদেরকে বলে যে আমাদের পার্টনার্স যদি না থাকতো আমাদের সাথে তাহলে আমরা এতটা এগোতে পারবো না, পারতাম না, পারছি না, পারবো না, এরকম একটা টাইপের মেন্টালিটি। তো তোমার থেকে এটা শুনে আমার খুব ভালো লাগলো। তো এটার থেকে আরেকটা আমি জায়গায় যেতে চাই, সেটা হচ্ছে কি তোমার আইডিওলজিস কি অ্যাবাউট এখনকার যে প্রিম্যারিটাল থেরাপি হচ্ছে বা প্রিম্যারিটাল কাউন্সিলিং হচ্ছে, তোমার কি কি মানে এটার ব্যাপারে ভাবনা চিন্তা রয়েছে, তোমার কি বক্তব্য রয়েছে এটার ব্যাপারে? দেখো, আমার মনে হয় এটা জরুরি। মানে যদি কোনো কাপেলের মনে হয় যে তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক ওয়ার্ক করছে না, থেরাপি নেওয়াটা খুব জরুরি। মানে এটা শুধু প্রি ম্যারিটাল বলে না, এটা কিন্তু পোস্ট ম্যারিটালেও আমি বলবো যে খুব জরুরি। কারণ আমাদের যুগ এখন না অনেক অনেক অ্যাডভান্স হয়ে গেছে। মানে এত চাপ, এত চিন্তা, এত কিছুর মধ্যে সবসময় কিন্তু সম্পর্কটা দুদিক থেকে মেনটেন করা পসিবল হয় না। আমি ব্লেসড, আমি বলছি আমি হয়তো ব্লেসড, আমি ওরকম পার্টনার পেয়েছি, বাট সবার মেন্টালিটি সমান হয় না। কিন্তু সম্পর্ক এমন একটা জিনিস, ওটাকে মানুষ একটা এজের পর বাঁচাতে চায়। একটা এজের পর অনেক অপশন থাকে। আমি ছোট এজ বলছি, টিন এজ টাইপের বা কলেজ গোয়িংদের মতো আমি বলছি যারা রয়েছে, তাদের কাছে অনেক অপশন থাকে। এখন তো ডেটিং অ্যাপস অ্যান্ড অল সবকিছু রয়েছে। বাট একটা টাইমের পর না, তুমি যাই করে নাও, তুমি লাইফে যত টাকা কামিয়ে নাও, যত সাকসেসফুল হয়ে নাও, যত ক্যারিয়ারের নাম করে নাও, যাই হয়ে নাও, সেলিব্রিটি হয়ে নাও, দিন শেষে না মেন্টাল হেলথটা ম্যাটার করে। সো ওইটা যদি তুমি যার সাথে চার দেওয়ালে থাকবে, ওই ওই স্পেসটুকুতে যদি তুমি শান্তি না পাও, কারণ বাকি দুনিয়ার কোথাও তো শান্তি নেই, নেই, একদমই নেই। তোমাকে যেখানেই তুমি যাও, তোমাকে টাকা লাগবে, তোমাকে টাকা ইনকাম করতে হচ্ছে, ইনকাম করার জন্য তোমাকে মেন্টাল যে হেলথটা সেটা তোমাকে খুইয়ে দিতে হচ্ছে, হবেই, কিছু করার নেই, না হলে তুমি এই যুগে চলতে পারবে না। কিন্তু চার দেওয়াল যেইখানে এসে তুমি একটা দিনের শেষে একটা গাটাকে ফেলে দেবে, একটা শান্তির নিঃশ্বাস নেবে, সেখানেও যদি একটা সাফোকেটিং ব্যাপার থাকে তাহলে চলতে পারবে না। তো আমি বলবো সেজন্য থেরাপি নেওয়া খুব জরুরি। ইভেন আমিও কিন্তু একটা টাইমে থেরাপি নিয়েছি, যেটা হয়তো অনেকে জানে না। আজকে ইভেন সোশ্যাল মিডিয়ায় কি হয় না, আমি তোমাকে একটু বলি, লোকে কিন্তু শুধু ভালো দিকটা শেয়ার করে। একদমই তাই, হ্যাঁ। মানে আজকে আমাকে যে দেখছে, সারাদিন হাসছি, খেলছি, ঘুরতে যাচ্ছি, বেড়াচ্ছি, কিন্তু আমার যে খারাপ সময় বা আমার যে সময় আমি থেরাপি নিতাম, থেরাপিস্টের কাছে ডেইলি আমাকে যেতে হতো, সেই সময়টা আমি শেয়ার করিনি। কারণ আমার মেন্টালিটি, আমি দুঃখের জিনিস শেয়ার করতে চাই না, আমি পজিটিভ দিকটাই শেয়ার করতে চাই। কিন্তু সবার জীবনে কিন্তু থাকে। সো আমিও কিন্তু থেরাপি নিয়েছি। তো কেউ যদি মনে করো যে না, থেরাপি নিলেই সেটা বাজে জিনিস বা পাগলের ডাক্তার, লোকে বলছে আমার কি মাথা খারাপ নাকি যে আমি থেরাপি নেব, কেন সবকিছু তো কথা বলেই সমাধান হয়ে যায়, না, হয় না। কথা বলে সমাধান হয় না। কারণ কথাও বলছে আমরা দুটো মানুষ, আমি আমার দিকে ঠিক, আমার মনে হচ্ছে আমি যে যুক্তিটা দিচ্ছি ওটা ঠিক, তোমার মনে হবে তুমি যে যুক্তিটা দিচ্ছ ওটা ঠিক। তো থার্ড পার্সন তখন লাগে যে বুঝবে যে কোনটা ঠিক, আর থার্ড পার্সনও কিন্তু কারেক্ট লাগে। মানে আমি একটা বাবা মা ভাই যাকে খুশি এনে বসিয়ে দিলাম, সে কিন্তু এই জার্নিগুলো বা এইগুলো নিয়ে কিন্তু পড়াশোনা করা নয়, সে তার এক্সপিরিয়েন্স থেকে বলবে, সেটা আমাদের সাথে কানেক্ট নাও করতে পারে। সো এই জন্য একটা গুড থেরাপিস্ট কিন্তু খুব দরকার, যে তোমাদের যে প্রবলেমগুলো সেটা বুঝে তার সলিউশন দেবে। সো খুব দরকার। যাই হোক, আমি কাপল থেরাপিতে যাইনি, আমি নিজের জন্যই গিয়েছিলাম, কিন্তু আমি বলবো আমার খুব উপকার হয়েছে। সো তোমরাও যারা মনে করছো অবশ্যই এসো। আর ও তো রয়েইছে, আমি বলবো ও মানে তোমরা বুঝতে পারবে, ওর পডকাস্টগুলো পড়লে, ওর মানে পডকাস্টগুলো দেখলে, ওর চ্যানেলটাকে স্টাডি করলে তোমরা বুঝতে পারবে যে ও কতটা কানেক্ট করতে পারে এই সমস্যাগুলোর সাথে। মানে মেন্টাল হেলথ কিন্তু আমি বলবো ভীষণ একটা এমন জিনিস যেটা নিয়ে কথা ডেইলি বলা উচিত, যেটা নিয়ে আমরা বলি না। আর আমার পডকাস্টে আসার একমাত্র উদ্দেশ্য কিন্তু এই মেন্টাল হেলথ রিলেটেড বিষয় বলি। আদারওয়াইজ আমাকে কনভিন্স করতে ওদের অনেক সময় লেগেছে, বিকজ আমি মানে এমন কিছু করিনি যে আমি এসে সেগুলো বলবো, এমন কিছু আমি অ্যাচিভ করে ফেলিনি যে আমি একটা পডকাস্টে এসে জ্ঞান দেবো। বাট না, মেন্টাল হেলথ যখন বিষয়টা, এটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আমি চাই তোমরা নাও, থেরাপি নাও, ওর কাছ থেকে নাও কি অন্য কারো কাছ থেকে হেল্প নাও, বাট হেল্প নাও, হেল্প খুব দরকার। যদি দরকার হয় হেল্প নাও, ভেবো না যে এটা পাগলের ডাক্তার বা কিছু। হেল্প না নিলেই বরঞ্চ আমি বলবো তোমরা পাগল। অতি অবশ্যই। বাট পাগল যে ওয়ার্ডটা, সেটা আমরা খুব ইজিলি ইউজ করে ফেলি, বাট এই ওয়ার্ডটা কিন্তু যতটা দূরে থাকা যায়, ঠিক আছে, কেন কি আমরা স্টিগমাটাইজ করে দিচ্ছি ব্যাপারটাকে। আচ্ছা, এই থেকে আরেকটা জায়গায় জাম্প করব আমরা, সেটা হচ্ছে গিয়ে তোমার ক্যারিয়ার, তোমার যে একটা তুমি সাইডে বা তুমি ওটাকে মেইন স্ট্রিমেই ধরছো না কেন, যাই ধরে থাকো না কেন,
তোমার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওটাতে যে প্রেজেন্সটা রয়েছে, আর তার সাথে সাথে তোমার ম্যারিটাল লাইফ, তোমার ফ্যামিলি লাইফ, তোমার ফ্রেন্ড সার্কেল, এইগুলো ব্যালেন্স করতে গেলে তোমার কি মনে হচ্ছে যে কতটা তোমার ওটাতে মেন্টাল হেলথ মানে ডিগ্রেড হচ্ছে, না পজিটিভ সাইডে আছে, না তুমি পারছো ব্যালেন্স করতে? কেন কি আমরা যেটা দেখি যে ব্যালেন্স আউট করতে গিয়ে আমরা একটা জায়গাটাকে একটু কম গুরুত্ব দিয়ে দিচ্ছি, আবার একটা জায়গাটাকে অতি গুরুত্ব দিয়ে দিচ্ছি, তাই হয় না? তো এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, আবার অনেকে খুব সুন্দর ব্যালেন্স করতে পারে। তোমার ক্ষেত্রে সেটা কি হচ্ছে? আমার ক্ষেত্রে বলবো মেবি হয়তো আমি ভালো ব্যালেন্স করতে পারি, কারণ ব্যালেন্সটাই সব। মানে আমার মনে হয় কোনটা করব, কতটা করব, কোন মাত্রা পর্যন্ত গিয়ে আমাকে থামতে হবে, এটা আমাকে জানতে হয়। যেমন এই যে তুমি তিনটে কথা বললে যে আমার ম্যারিটাল লাইফ, আমার সোশ্যাল মিডিয়া লাইফ, আমার জব, ফ্রেন্ডস, সব নিয়ে আমি কিভাবে সামলাই। ওই যে বললাম, আমি কোনোটা নিয়ে খুব একটা বেশি ভাবি না। আমার যখন মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে আমি মানে প্রচন্ড আমার ওটা ওটা আমাকে স্ট্রেস দিচ্ছে, আমি স্টপ করে দিই। কারণ আমি সোশ্যাল মিডিয়াটা এখনো অব্দি আর্নিং এর জন্য ইউজ করি না, আমার ভালো লাগা থেকে করি। হ্যাঁ, অবশ্যই ওটা থেকে আর্নিং আসে, আমি সেটা ডিনাই করব না, অবশ্যই আসে। যখন আসে আমারও ভালো লাগে, কিন্তু এমন নয় যে ওটা ছাড়া আমার জীবন চলবে। এবার এটা আমার চয়েস। আবার আমি যদি কোনোদিন মনে করি যে না, আমি সোশ্যাল মিডিয়াটাকে নিয়েই এগোবো, তখন হয়তো আমি বাকি কোনো একটা দিক, বলতে পারো কেরিয়ার, আমি হয়তো তখন ওটার দিকে অত ফোকাস করবো না, বা আমি ওটা ছেড়ে বেরিয়ে আসবো। কিন্তু এই মোমেন্টে আমি ব্যালেন্স করছি সবকিছু। আর ওই যে ব্যালেন্স ইজ দ্য কি, আমার মনে হয় ওটাই সবকিছু। মানে আমার পার্টনার আমাকে ভীষণ মানে মেন্টাল সাপোর্ট দেয়, সবকিছু দেয়, কিন্তু আমাকেও জানতে হবে যে আমি কোনটা করব, কত দূর করব, কোন সময়টা আমি ল্যাপটপটা বন্ধ করে ওর সাথে দুটো কথা বলবো, আবার কোন টাইমটা আমি আমার পার্টনারকে থামিয়ে ল্যাপটপটা খুলবো। ওটা ওটা খুব জরুরি যে না, এবার হয়ে গেছে, এবার এই টাইমে আমাকে কাজে ফেরা উচিত, বা এবার আমার কাজ হয়ে গেছে, এই টাইমে আমার পার্সোনাল রিলেশনের দিকটা দেখা উচিত। সো এটা আমি, আমার মনে হয় আমি পারি এই ব্যালেন্সটা করতে। এই ব্যালেন্সটা করা খুব দরকার। খুবই দরকার। আর যেটা কথা বলে আমার সমীক্ষাদির সাথে মনে হলো, শি ইজ আ ভেরি সুলঝাওয়া পার্সন। ঠিক আছে, হোয়াট উই হ্যাভ ইন আওয়ার মাইন্ড ইজ অলওয়েজ এনট্যাঙ্গলড। ঠিক আছে, তো দিদিরও এনট্যাঙ্গলড আছে, বাট দিদি জানে কোন সময় সুতোটা খুলতে হবে। অ্যান্ড দ্যাটস ভেরি নাইস অফ ইউ। লাইক আমরা যখন থেরাপি দিই, আমি থেরাপির দিকটা আসছি, আমি যখন থেরাপি দিই বা আমরা যখন এজ এ সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার বা সাইকোলজিস্ট বা কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল যখন থেরাপি দেয়, উই অফেন সে যে তুমি তোমার মাইন্ডটাকে আগে স্টেবল রাখো, কাম রাখো, আর তুমি বোঝো তুমি কি চাও ইন দ্য ফার্স্ট প্লেস, ব্যালেন্স আউট করো, তবে গিয়ে তুমি বুঝতে পারবে তুমি কোন পথে যেতে চাইছো। সমীক্ষা দিয়ে এটা করতে পারছে। দের আর পিপল যারা এটা করতে একটু অসুবিধা ফেস করে। ডু সিক হেল্প। বলছি না যে তোমাকে ডক্টরই দেখাতে হবে বা সাইকোলজিস্টের কাছে যেতে হবে বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। টক টু সামওয়ান। টকিং টু সামওয়ান উইল হেল্প ইউ, যে তুমি কাম ডাউন হচ্ছ, তোমার যে ভেতরের আনবান গুলো হচ্ছে, যে অসুবিধাগুলো হচ্ছে, তুমি ওটা কারোর সাথে শেয়ার করছো। ইফ ইউ নিড আ প্রফেশনাল হেল্প, ডু সিক দ্যাট। এটা দিয়ে আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে গিয়ে তোমার যে ভালো লাগা অ্যাপার্ট ফ্রম দিস, এটা কি কি? মানে কি কি ভালো লাগা? নাচ, গান, থিয়েটার? আমি বরাবর একটু ক্রিয়েটিভ মাইন্ডেড। মানে আমার পড়াশোনাটা মানে করতে হবে, ইনকাম করতে হবে, তাই করে আমি বরাবর নাচ, গান, নাটক এসব আমার ভালো লাগে। যার জন্য হয়তো আমার এখন সোশ্যাল প্ল্যাটফর্মটায় এত আমি অ্যাক্টিভ থাকতে পারছি, বিকজ আমার ভিডিও বানাতে ভালো লাগে। কারুর জন্য না, কে দেখলো বা কেমন হলো না, নিজের জন্য। নিজেই চেষ্টা করি কোয়ালিটি আরো ভালো করার, কি প্রবলেম আছে। সো অবভিয়াসলি আমার মানে ক্রিয়েটিভ দিকটাই আমার বেশি ভালো লাগে। বারবারই বলছি, আমার কোনোদিন যদি সোশ্যাল মিডিয়া থেকে আমি এত টাকা কামাতে পারি যেটা আমার স্যালারির ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, তাহলে আমি চাকরি ছেড়ে দেবো। আমি আমি বললাম না, আমি খুব মানে আমার একদম মাথায় সবকিছু পরিষ্কার আছে। আমি কোনোটা নিয়ে আমি, হ্যাঁ তুমি যেটা বললে যে আমার জট অনেক পাকানো ছিল, একটা সময় ছিল, কিন্তু আমি এখন 30-তে ঢুকবো, মানে জাস্ট অক্টোবর, মানে আর 1 মাস পরেই আমার 30 হয়ে যাবে। 30 আমার জন্য এটা বিশাল কিছু। মানে আমার মনে হয় আমার জীবনের অর্ধেকটা, মানে মানুষের কতদিনই বাঁচে, অনেকটা সময় পেরিয়ে এসেছি। আজ আছি, কাল নাও থাকতে পারি, মানে আমি এই থিওরিতে বিশ্বাসী। তো আজকে যা আছে আজকে করে নাও। সো এই এজে এসে আমার এখন মনে হয় যে আমার জীবনের, আমি যা যা চেয়েছি, যেরকম ভাবে জীবনটাকে কাটাতে চেয়েছি, আমি জীবনটা সেভাবে কাটাচ্ছি, এটাই ম্যাটার করে। কি পেলাম কি পেলাম না সেগুলো তো থাকেই, চাওয়ার শেষ নেই। আমি আজকে যা পেয়ে যাব তার আরো চাই, মানে পরের দিন সেটা পূরণ হয়ে যাবে, আমার আরো লাগবে, আরো বেশি লাগবে।
কিন্তু আমি ওগুলো নিয়ে ভাবি না। আমি হচ্ছে জীবনটাকে আমি আজকেরটা যেরকম করে কাটাতে চেয়েছি, আমি সেরকম লাইফস্টাইল পাচ্ছি, আমি লাইফটাকে সেরকম করে সাজিয়ে নিয়েছি, আমি চারপাশে সেরকম মানুষ রেখেছি আমি যাদের চাই, আমি জীবনে সেরকম আমি চেয়েছি আমি এমন একটা দিন আমার জীবনে আসুক যে আমি ঘুম থেকে কটায় উঠবো আমাকে ভাবতে হবে না। আমি আজকে সেরকম লাইফস্টাইল কাটাচ্ছি, আমার জন্য এটাই লাক্সারি। কার কি আমি জানি না, বাট আমার কাছে নিজের জীবনটাকে নিজের টার্মে কাটানো, আর সেরকম পার্টনার পাওয়া, সেরকম ইনলস পাওয়া, সেরকম বাবা মা পাওয়া যারা সেটাকে রেসপেক্ট দেয়, যারা সেটা নিয়ে রোক টোক করে না বা কোনোদিন কোয়েশ্চেন করে না, তো সেই জায়গায় আমি এসে পৌঁছেছি এবং আমার চারপাশে যারা আছে তাদেরও আনতে পেরেছি। শুধু আমি এগিয়ে যাওয়ার তো নয়, কিছু কিছু জিনিস থাকে যেগুলো, যেমন কি আমার ইনলস বলো, আমার বাবা মা বলো, তারা অনেকটা আগেকার দিনে। তো আমি যে এগোচ্ছি, আমি যে এই মেন্টালিটিটা নিয়ে এগোচ্ছি, সেটা তাদের মধ্যেও একটু একটু করে ঢুকিয়ে দেওয়া, ইনফ্লুয়েন্স করা, সেই জিনিসটা আমি যে করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। বিকজ আমি চাই না অন্য কোনো মানুষকে জাজ করতে, আমি করি না। তো অনেক সময় কি হয়, ঠাকুমা করছে, কারুর দিদা করছে, ওটা তো বয়স্ক করছে, তো এটা তো আমাদেরই বোঝাতে হবে না যে করো না, করো না। একদিনে হবে না, 10 দিনে হবে, আমারও টাইম লেগেছে, আমার 3-4 বছর লেগেছে। কিন্তু আজকে আমি ওই জায়গাটা আসতে পেরেছি যেখানে আমি গর্ব করে বলতে পারি যে আমার বাবা মা আমার মতো ধারণা পোষণ করে, আমার সাথে থাকতে পারে। সো এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে ইনলজের যে একটা আম, ভূমিকা রয়েছে একটা ম্যারিটাল লাইফে, একদম প্রচন্ড প্রচন্ড বেশি। তোমার কি মনে হয় যে কতটা ইনফ্লুয়েন্স করে, মানে কোন লেভেলে ইনফ্লুয়েন্স করে, কোন কোন জায়গায় ইনফ্লুয়েন্স করে? আর দেখো, একটা কথা আমি আবারও বলছি যে নিজেকে তুমি যতটা ইনফ্লুয়েন্স হতে দেবে, তুমি ততটাই হবে। কেউ কাউকে দিয়ে কিছু করাতে পারে না। এই যে আমরা বলি না যে ও বলেছে বলে হয়েছে, ওর জন্য হয়ে গেছি, ওর কথা শুনে, এটা হয় না। কোথাও তোমার মনের ভেতর যদি থাকে তবেই গিয়ে তুমি ওটা করবে। হ্যাঁ, কেউ হয়তো বললো, সেটাতে তুমি হয়তো সেটা 2 দিন আগে করলে, কিন্তু তুমি 2 দিন পরে ওটা করতেই। আমি মনে করি নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে নিজে না বেরোতে চাইলে কেউ বের করতে পারে না। তো সেক্ষেত্রে আমিও সেটাই বলবো, আমার ইনলজ আমি যে পেয়েছি, আমি বলবো আমি খুব ব্লেসড, টাচউড, আমি খুব ব্লেসড। বিকজ এরকম খোলা মনের, খোলা মানসিকতার মানুষজন আজকালকার দিনে পাওয়া যায় না। কিন্তু তার মধ্যেও যে জিনিসটা আছে, ওই যে ব্যালেন্স, আমি বললাম কোথায় কতটুকু করতে হবে আমি জানি। তারা ছাড় দিচ্ছে, ছাড় বলবো এই কথাটা ঠিক নয়, মানে বিকজ এটা হয়ে আসছে বলে আমাদের মুখেও এসে যায় তারা ছাড় দিচ্ছে। তারা তো ছাড় দেওয়ার কেউ নন, জীবনটা আমাদের। কিন্তু তবু কি হয়, একটা বাড়িতে যখন থাকি, মানে আমি যখন 4-5 জনের সাথে আছি বা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছি, সেখানে যেটা হয়, আমি কাউকে মানবো না এটা বলার মধ্যে কোনো স্মার্টনেস নেই। মানে তারা আমাকে ভালোর জন্যই বলছে যা বলছে, এবার তারা কতটা ঠিক বলছে কতটা ভুল বলছে সেটা আমাকেই পরিমাপ করে নিতে হবে। এবং তাদের ঠিকটা আমি নিই, তারা যেখানে ঠিক বলে, যেখানে আমি ভুল হই, আমি সেটাকে সাগ্রহে গ্রহণ করে নিই। কিন্তু যখন আমি দেখি না তারা কোথাও গিয়ে কিছু একটু অন্যরকম বলছে বা যেটা ঠিক নয়, সেটা আমি তাদের শুধরে দিই। এবং এই যে দুজনের মধ্যে যে কনভারসেশনটা, তাদেরও নেয়ার ক্ষমতাটা এবং আমারও নেয়ার ক্ষমতাটা, এটা ব্যালেন্স করে চলাটাই লাইফ। আমি যখন ছাড় পাচ্ছি, ছাড় বলবো না, আমার ওই কথাটা আমি বারবার বলছি বিকজ এটা সোশ্যালে হয়ে আসছে যে ছাড় দিচ্ছে বাবা মারা, একটা সাপোর্টিভ কেউ নেচার যেটা আছে, হ্যাঁ দেওয়ার নয়। বাট কি হয় না, অনেক ক্ষেত্রে হয় যে আমি দেখেছি, আমি আমার অনেক কলিগদের দেখেছি বিয়ের পর তাদের লাইফ পুরো চেঞ্জ হয়ে যায়। মানে সকালে উঠে এটা করতে হবে, বিকেল বেলা ওটা করতে হবে, এই টাইমে বেরোনো যাবে না। আমি যে সংসার করছি আমার তো মনেই হয় না, সেটা অবশ্যই আমার মানে হাজবেন্ড আর আমার ইনলজ এর জন্য। কিন্তু ওটাই বলবো, ওই ব্যালেন্সটাও আমি করতে চাই। আমিও যদি একেবারে সবকিছু কিছু না ভেবে, কারুর কি ভালো লাগছে কি প্রবলেম হচ্ছে না দেখে, আমি যদি পুরো লাইফটা শুধু আমাকে কেন্দ্রিক করে নিই, তাহলে তো আমি সবাইকে নিয়ে থাকতে পারবো না। তো আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, আর আমি সেটাই মনে করি যে এটাই আমার সার্থকতা, যে আমি সব দিক নিয়ে আছি আর সবাইকে নিয়ে পজিটিভলি এগোচ্ছি, তাদেরও ভালো রাখছি। বিকজ আমি খুশি না থাকলে তাদের ভালো রাখতে পারবো না, আর তারা ভালো না থাকলে, একই রুমের মধ্যে থাকলে আমার মধ্যেও নেগেটিভিটি আসবে। তো সবাইকে নিয়ে ভালো থাকাটা আমার মনে হয় অনেক বেশি ভালো। তো এই দেওয়া নেওয়ার ব্যাপারটা বুঝে নিতে হবে যে আমিও জানি আমি সবসময় ঠিক নই, আমারও ভুল হতে পারে। তো সেটা যদি ভালোভাবে আমাকে অ্যাপ্রোচ করা হয়, আমি একদম সেটাকে অ্যাকসেপ্ট করবো। আবার তাদেরও যদি কিছু ভুল থাকে, যেমন অনেক বাড়িতে হয় না যে বড় গুরুজনরা বলছে বলে আমরা তাদের মুখের উপর কোনো কথা বলি, অনেক ক্ষেত্রে এই জিনিসটা হয় যে গুরুজনরা কেউ আছে যে ইনলজ, ধরো শ্বশুর মশাই বা শাশুড়ি মা কেউ কাউকে ডিসরেসপেক্ট করছে, কিন্তু আমরা তার মধ্যে ঢুকবো না বিকজ তারা ইনলজ। তো আমি মনে করি এই জেনারেশনে এসে ওটা চেঞ্জ হওয়া দরকার। আমরা যেন ওইটুকু ট্রান্সপারেন্সি নিজের মধ্যে রাখতে পারি, যেটা ভুল সেটা ভুল, সেটা আমার বাবা মা করলেও ভুল,
সেটা তোমার বাবা মা করলেও ভুল, সেটা একটা অন্য যে কোনো লোক করলেও ভুল। তো আমি ওটা বলতে পারি, যার জন্য আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। তো আমি মুখের ওপর বলে দিই যে হ্যাঁ এটা আমার ভালো লাগেনি, এটা ভুল হয়েছে, এটা তোমরা ঠিক করে নাও। তো এতে কি তাদের কাছেও ট্রান্সপারেন্সিটা থাকে, আমার ভেতরে কিছু নেই, তারাও সেটা শুধরে নেয়। আমিও আমার যখন ভুল থাকে, কিছু থাকে, মনে হয় যে না ঠিক না, তারা যদি আমাকে বলে আমারও মনে হয় রাইট, এটা করলে তো বেটার হয়। আমার বেটারমেন্টের জন্য আমি কেন ভাববো না, সেখানে আমি ঠিক এটা নয়। সো ওই ব্যালেন্স, লাস্টে গিয়ে ওইটাই ব্যালেন্স, মানে ব্যালেন্স এভরিথিং ইজ অ্যাবাউট ব্যালেন্স। আর দিদি খুব সুন্দর করে সিস্টেমিক অ্যাপ্রোচটা বুঝিয়েছে একটা ফ্যামিলিতে, আমাদের যে একটা স্ট্রাকচার থাকে ফ্যামিলি, সেটা বুঝিয়ে দিয়েছে। আমি ফ্যামিলি থেরাপির কথা যদি বলি, আমাদের অনেকগুলো তো থেরাপিজ আছে, তো দিদি প্রত্যেকটা ছুঁয়ে গেছে, মানে দিদি প্রত্যেকটা আর কি নিজের ফ্যামিলিতে নিজের লাইফে কিন্তু অ্যাপ্লাই করে, অ্যান্ড শি ইজ ডুইং ইট গ্রেট। ঠিক আছে, বাট এটাও আমরা অনেকে সময় দেখতে পারি যে অনেকে ফ্যামিলিতে কথা যখন বলে, যে কনভারসেশন, হেলদি ফ্লো অফ কনভারসেশন যেটা, সেটা যখন হয় না, একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়ে যায়। তো তোমার কি মনে হয় ওদের ক্ষেত্রে এটা কি করা, মানে একটা হেলদি কমিউনিকেশনটা অবশ্যই দরকার, বাট আর কি কি দরকার তো মানে ওই ব্যারিয়ারটা যাতে ক্রস করা যায় বা ব্যারিয়ারটাকে একদম সরিয়ে দেওয়া যায়? আমার মনে হয় সেটার জন্য না আমাদের বাবা মা বা ইনলস বা যারা এল্ডারলি পার্সন যারা আছে তাদেরকে বোঝাটাও খুব দরকার। কারণ আমরা আজকে অনেক সাপোর্ট পাই, আমরা বন্ধু বান্ধব পাই, থেরাপি নিতে পারি, থেরাপিস্টদের পাশে পাই, এখন অনেক কিছু আছে, অনলাইন হেল্প রয়েছে। কিন্তু আমাদের বাবা মা বা ঠাকুমা দিদা যাদের সময়ের কথা আমি বলছি, তাদের কিন্তু এই জিনিসটা ছিল না। তারা না, তাদের জীবন কাটাতে হবে, তাদের চলতে হবে, তারা সেইভাবেই হয়ে এসছে। তো আমাদের যদি তাদের সাথে একটা ক্লিন মাইন্ডে কনভারসেশন করতে হয়, আগে তাদের মাইন্ডটাকে ক্লিন করতে হবে, তাদের কোথায় প্রবলেম রয়েছে, তাদের কোথায় না পাওয়াগুলো রয়েছে, ওগুলো আমাদের বুঝতে হবে। কারণ আমার মনে হয় আমরা যখন ছোট থাকি, একদম ছোট ইনফ্যান্ট অবস্থায় আমরা যখন থাকি, তখন কি হয়, বাবা মারা না আমাদের এক মুহূর্ত ছেড়ে যান না, আমাদের কি হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, কখন খিদে পাচ্ছে, আমরা কথাও বলতে পারি না, কিন্তু তারা কিন্তু বুঝে নেয় যে এইবার ও খাবে বা এইবার ও ওর পটি পেয়েছে, এইগুলো যে বুঝে নেওয়া। আমরা কি করি, আমরা একটা এজের পর, আমি জেনারেলাইজ করেই বলছি, যে ব্যক্তিগতভাবে নয়, কারণ আমি ব্যক্তিগতভাবে এরকম নই, কিন্তু এই জেনারেশন বা কি করে, ইয়ংস্টাররা কি করে, তারা না একটা এজের পর বাবা মার সাথে বেরোবো না, বাবা মার সাথে কি কথা বলবো, বাবা মা থোড়ি বুঝবে প্রবলেমটা, বাবা মা থোড়ি বুঝবে, আরে বাবা মাকে না বললে বুঝবে কি করে, এটা একটা পয়েন্ট, বলতে হবে। আর যদি তুমি না বলতে পারো, তুমি যদি শাই হও, তাহলে বাবা মা যাতে বুঝে নিতে পারে সেই সময়টুকু তোমাকে বাবা মাকে দিতে হবে। ঠিক আছে, ডিপ্রেসড কিন্তু দিন শেষে আমরা সবাই, স্বীকার করি কি না করি, ডিপ্রেশন আমাদের প্রত্যেকের লাইফে আছে, প্রত্যেকের। এবার ওটা আমরা নানা রকম ভাবে ডিল করি, কেউ একা একা ডিল করতে পারে, কেউ বন্ধু বান্ধবের সাথে ডিল করে, কারোর বাবা মা রয়েছে, কেউ থেরাপিতে যায়। বাট ডিপ্রেশনটা আমাদের কোথায় আছে ওটা বুঝে নিতে হবে। ছোট ছোট জিনিস আমি বলবো, আমি যেভাবে করি, আমার যখন মনে হয় যে না, কখনো মায়ের মন খারাপ বা কখনো শাশুড়ি মায়ের কিছু হয়েছে, আমি চেষ্টা করি ওদের হট করে আনন্দ দেওয়ার, ওরা যেটাতে খুশি হয়, যেটা অনেক দিন করেনি। এবার কি হয়, এই যে এরকম ভাবে আস্তে আস্তে ওনাদের ভালো লাগাটা দেখতে দেখতে না, তুমি দেখবে এটা খুব সিম্পল একটা জিনিস, তোমাকে যদি কেউ 5 মিনিটের জন্য আনন্দ দেয়, তোমার তার প্রতি একটা সফট কর্নার আসবে। একদম। তোমার একটা খারাপ দিন যাচ্ছে, তোমাকে কেউ একটা নর্মালি, কেউ একটা ভালোভাবে একটা যদি তোমাকে প্যাটও করে দেয়, তোমার একটা রিলিফ লাগবে, সেখান থেকে না একটা কানেকশন তৈরি হয়। তো যারা তোমরা ওই যে বলছো না যে ব্যারিয়ার রয়েছে, বাবা মার সাথে কথা বলতে পারছো না, বাবা মাকে বুঝে দেখো। অনেক বাবারা আছে কি ছেলেদের সাথে কথাই বলেন না, বা মায়েরা আছে যে অনেক রিজিড হয়, কিন্তু তুমি যখন তাদের বুঝবে, তুমি যখন তাদের কাছে এগিয়ে যাবে, তারা এগোতে পারছে না, তুমি এগিয়ে যাও। তারা এগোতে পারছে না মানে তাদেরও কোথাও কি প্রবলেম রয়েছে, তো তুমি এগিয়ে গিয়ে যদি একটু বোঝার চেষ্টা করো, আমি বলবো ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। কারণ আমি নিজের লাইফে এটা অ্যাপ্লাই করেছি, আমি আজকে এত কথা বলছি, আমার লাইফও কিন্তু এরকম ছিল না যে সবাই আমাকে বোঝে বা চারপাশ একদম আমি গোছানো পেয়ে গেছি, বাট আমি ওটা গুছিয়ে নিয়েছি। একদিন তোমার সাথে সে কথা বলবে না, 2 দিন বলবে না, 3 দিন, 4 দিনের দিন যখন যে সে বুঝবে না তুমি জেনুইনলি তাকে ভালো রাখার চেষ্টা করছো, বা তার যেখানে প্রবলেম আছে সেটার জায়গায় যাওয়ার চেষ্টা করছো, তার সাথে সময় কাটাচ্ছ, সে তখন তোমাকে বুঝতে বাধ্য, সে তখন তোমার প্রবলেম বুঝতে বাধ্য। তো আমি বলবো ওই জিনিসটাই, যে বাবা মার একটু খেয়াল রাখতে হবে, বাবা মা যেমন আমাদের রাখে বা বয়স্ক মানুষরা, আমাদেরও তো তাদের সাথে সময় কাটাতে হবে। সময়টা না কাটালে, তাদের প্রবলেম গুলো না বুঝলে, তাদের মতো করে না মিশলে, আমরা কি করে দুজনের মধ্যে সেই জায়গাটা আনতে পারবো যেখানে খোলামেলা ভাবে কথা বলা যায়। তো সমীক্ষা দি এটা খুব সুন্দর করে বুঝিয়েছে, খুব ভালো করে বুঝিয়েছে। এবার একটু লাইট টপিকে আসা যায়।
লাইট টপিক মানে বলতে গেলে তোমার ডিজিটাল ক্রিয়েশন, তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তোমার পার্সোনালিটি। তো তোমার কি মনে হয় আজকাল আমরা সবাই কোথাও না কোথাও ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে প্রচন্ড বেশি অ্যাক্টিভ রয়েছে। আমাদের কাছে ওইখানে যত পার্সোনালিটিস আছে, চাই আমি বঙ্গাই থেকে শুরু করি বা আমি আজকে আদিতি রাও হেদ্রিকে দেখি, উই অল ওয়ান্ট টু সিক সামথিং ফ্রম দেম। হ্যাঁ, আমরা ওদের থেকে কারোর থেকে ফ্যাশন সেন্স জানতে চাইছি, কারোর থেকে লাইফ স্টোরিজ জানতে চাইছি, মেন্টাল হেলথ অনেকে ওখান থেকে দিচ্ছে। তুমি তোমার কন্টেন্টের মাধ্যম থেকে কি বোঝাতে চাও, কি দেখাতে চাও, কি এমন সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চাও যেটা কিনা আর 5টা লোক ওখান থেকে নিলে ওদের জন্য ওটা পজিটিভ ভাবে এনহ্যান্স করতে পারবে? উত্তরটা হয়তো ফানি লাগবে, বাট এটাই সত্যি যে আমি কিছু দেখাতেই চাই না। আমি শুধু আমি যেরম মি বিগ মি, মানে আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করছি। যদি কারোর মনে হয় এখান থেকে কিছু নেয়ার আছে, তারা তাদের নিজ দায়িত্ব নিয়ে নেবে। যদি কারোর মনে হয় যে না, এর জীবন যেরম, সেখান থেকে আমার কিছু শেখার নেই, তারা শিখবে না। আমি কাউকে টিচ করতে চাই না, বিশেষ করে আমি অযাচিত জ্ঞান খুব অপছন্দ করি ভীষণ। তো আমিও কাউকে ভাবে দিতে চাই না। তবে হ্যাঁ, আমি আমার লাইফ দেখাচ্ছি। যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমার মতো সুন্দরভাবে কাটাবে বা কিছু জিনিস আমার থেকে শিখবে, সে শিখতে পারে। যেমন আমিও অনেক কন্টেন্ট ক্রিয়েটার থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু ওই কাউকে অন্ধভাবে আমিও ফলো করিনি। আমিও কাউকে বলবো না অন্ধভাবে ফলো করো। প্রত্যেকের লাইফ আলাদা, প্রত্যেকের জীবন আলাদা, পাথ আলাদা। আমি কার জীবনে কি আছে না আছে আমি নিজে জানি না। আমি কাকে কি জ্ঞান দেবো, কাকে কিভাবে কি শেখাবো? আর ওই মোটিভেশনাল যে ব্যাপার স্যাপার, ওগুলো না সোশ্যাল মিডিয়ায় হয় না। ওগুলো যাদের দরকার আমি তাদের পাশে থাকি, সবসময় থাকি। তারা জানে, যদি কেউ ভিডিও দেখে তারাও জানবে। সেটা অফ ক্যামেরাই বেটার, অন ক্যামেরা ওসব অন ক্যামেরা হয় না। তবে একটা জিনিস যেটা আমি সমীক্ষাদের ভিডিওগুলো দেখে দেখেছি, শিখেছি, বা যেটা আমি বুঝেছি, শিখেছি বলবো না বাট বুঝেছি, যে একটা মানুষ নিজের রিয়েল লাইফে কতটা রিয়ালিটি ওরিয়েন্টেড হতে পারে। ইটস নট দ্যাট তুমি রিলে যেটা দেখাচ্ছ সেটা তুমি নয় রিয়েল লাইফে, তুমি রিয়েল লাইফেও যেটা, তুমি রিয়েল লাইফেও সেটা। আমরা সেটা গুলিয়ে ফেলি। আমাদের না বলবো না পার্সোনালিটি সুইচ হয়, বাট আমাদের কি হয়, আমরা না, ধরো আমি খুব অ্যাম্বিভার্টেড, ক্যামেরার সামনে আমি ইন্ট্রোভার্টেড হয়ে যাই, আবার বন্ধুদের সামনে আমি এক্সট্রোভার্টেড হয়ে যাই। আমার প্রচন্ড ফ্লাকচুয়েশন করে। কিছুক্ষণ আগে আমি প্রচন্ড কাঁপছিলাম যে কিভাবে কথাটা বলবো, বাট এখন যেরকম আমি সমীক্ষাদের সাথে কথা বলতে বলতে একটা ফ্লোতে চলে এসেছি, তো আমি আমার অ্যাম্বিভার্ট নিচে চলে এসেছি। বাট এটা যেটা সমীক্ষাদি করে সেটা হচ্ছে রিয়েল লাইফের সাথে রিয়েল লাইফটা কিন্তু কন্ট্রাস্টে রাখে না, ইটস দ্য সেম, তাই না? তো এটা তোমার কি মনে হয়, তোমার যে জার্নিটা, তোমার যে পথ চলাটা, এটা তোমার লাইফে কতটা পজিটিভ এফেক্ট ফেলেছে? আমার লাইফে পজিটিভ এফেক্টই ফেলেছে, বিকজ আমি যে জার্নিটা যেটা হয়েছে এটা তো আমি কোনোদিন ভাবিনি হবে। আমার মনে হয় না এখন জার্নিটা তো শুরুও হয়েছে। আমার মনে হয় আমি প্রসেসে রয়েছি। একদম। কোনোদিন যদি হয়, মানে আমি না খুব ডেস্টিনিসে বিশ্বাস করি। মানে আমি যদি আমার হওয়ার হয়, ওটা হবেই, যেভাবেই হোক হবে। হ্যাঁ, আমাকে একটু পুশ করতে হবে, আমাকে একটু চেষ্টা করতে হবে। যেটা আমি এখন হয়তো করছি, আমি একটু অ্যাক্টিভ হয়েছি এখন সোশ্যাল মিডিয়ায়, ডেলি পোস্ট করা, অ্যান্ড করা, ফেসবুক, ইউটিউব, ইনস্টা সবকিছুতেই থাকার চেষ্টা করছি। কিন্তু ওই যে বললাম, মানে সবার আগে আমার জীবন, মানে আমি যে ঘুরতে যাই, ঘুরতে গিয়ে যে ব্লগ করি, যে পয়েন্টে আমার মনে হয় যে আমার আর শরীর চলছে না, আর দিচ্ছে না, ক্যামেরা বন্ধ, ব্লগ হলে হবে, না হলে না হবে। আগে আমাকে এনজয় করতে হবে, আগে জিনিসটা দেখতে হবে। আর আমি মানে কি বলবো, জীবনটাই বলতে পারো আমি তুলে ধরি। আমার আলাদা করে কোনো কন্টেন্ট নেই। মানে এমন আমার রীতিমতো বিরক্ত লাগে যখন আমি ভাবি যে আমাকে আবার রেডি হয়ে বসে শুট করতে হবে। মানে আমি করি না খুব একটা, ওটা আমি করি না। হয়তো একটু অল্প বয়স থাকলে করতাম, এখন হয়তো আমার ব্যাপারটা এরকমই হয়ে গেছে যে আমি যেরকম আমি সেরকম। আমি যদি আজকে মেকআপ ছাড়া আসি বা দেখাই আমার ভিডিওতে, হয়তো আমাকে দেখে অনেকজন সেটা করতেও পারে, যেমন আমি অনেককে দেখে এটা করেছি। সো আমার লাইফ, বললাম না, আমার লাইফেই এত কন্টেন্ট, মানে লাইফটাই কন্টেন্ট হয়ে গেছে। আমি যা দেখাচ্ছি সেটা রিয়েল। আমি কিন্তু ভেবে চিন্তা করছি না। এই যে যেমন ধরো কখনো সখনো হয় যে অরিজিৎ আমাকে খাইয়ে দিচ্ছে, আমি সেটা নিয়ে ধরো একটা রিল বানালাম, বাট ওটা রিয়েল। ও জানেও না যে হয়তো আমি বানাচ্ছি বা কিছু, আমি বানাচ্ছি বিকজ উচিত। মাঝে মাঝে আপনারাও দেবেন বউকে খাইয়ে, তাতে বউয়ের মাথা ঠান্ডা থাকবে, বউও ভালো থাকবে। একদম। তো এরকমই আমার জীবনটাই ওটা। মানে আমি কোনোদিন কন্টেন্ট ক্রিয়েশন নিয়েও ভাবিনি বা আমার জার্নি নিয়ে ভাবিনি। হ্যাঁ, যদি এটা লোকের ভালো লাগে, কোনোদিন ভালো জায়গায় যাই, খুব ভালো। আর যদি ভালো না লাগে তাও ভালো। আমার বরের ভালো লাগছে, আমার বাড়ির লোকের ভালো লাগছে, তোমার ভালো লাগছে, আমার দেওর বন্ধু বান্ধবদের ভালো লাগছে, ব্যাস ওদের নিয়েই আমার জগৎ। ওরাই তো আমাকে দেখবে না, দিনের শেষে পাশে ওরাই থাকবে।
একদম একদম অবশ্যই দর্শকদের ভালোবাসা খুব দরকার, আমি হুম, কাউকে হুম, ছোট হুম। করছি না, কিন্তু যদি কেউ আমাকে ভালো না বাসে আমি তো তাকে কি জোর করে বলতে পারবো না। তো যদি কারোর ভালো লাগে ওখান থেকেই ভালো লাগবে। তো আমি এই জার্নির জন্য আলাদা করে কোনো এফোর্ট এখনো অব্দি দিই, ভবিষ্যতে দেবো কিনা জানি না, যদি দিই চাকরি ছেড়ে দেবো, চাকরি নিয়ে তো আমি পারবো না। এটা ঠিক, মানে ওই আবার বলবো ব্যালেন্স। ব্যালেন্স। কিছুক্ষণ আগে আমাদেরকে কেউ বলেছিল যে ব্যালেন্স ওয়ার্ডটা একটু বেশি ইউজ হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে, ব্যালেন্স আমরা তো আমরা 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 ব্যালেন্স। তো লাস্ট কোয়েশ্চেন যেটা আমি তোমাকে জিজ্ঞাসা করব সেটা হচ্ছে গিয়ে, এই যে ডিজিটাল ক্রিয়েশন, এই যে প্ল্যাটফর্ম, এটা তো আর পাঁচটা মানুষের অ্যাডোলেসেন্ট বেসিক্যালি বা টিনেজার্স, ওরা প্রচন্ড ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে। সেটা পজিটিভ দেখাক নেগেটিভ দেখাক, ওরা নিয়ে নিচ্ছে ব্যাপারটাকে। তো তোমার একটা কি রোল বা একটা কি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তুমি ওদেরকে কি এমন একটা প্রসপেক্ট দিতে চাইবে বা এমন কি কথা বলতে চাইবে যেটার মাধ্যমে ওরা বুঝবে যে আমি যে জিনিসটা নিচ্ছি কন্টেন্ট থেকে, আজকে আমি পজিটিভ নিচ্ছি বা নেগেটিভ নিচ্ছি, ওটা কতটা নেওয়া উচিত, কতটা ওটা রিয়েল লাইফে অ্যাপ্লাই করা উচিত, বা কতটা বোঝা উচিত, কতটা আমি ওটা ফলো করব বা ফলো করব না। তো তোমার কি মনে হয় যে কিভাবে তুমি ওদেরকে অ্যাপ্রোচ করবে? দেখো, ওদেরকে অ্যাপ্রোচ করার থেকেও বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি কি পোস্ট করছি সেই দায়বদ্ধতাটা আমার। কারণ সোশ্যাল প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, এখন এটা সবার ঘরে, মানে ছোট বাচ্চা থেকে বৃদ্ধা সবাই এটা দেখছে। সো কে আমার কন্টেন্ট থেকে কোনটা নেবে, ভালো দিকটা নেবে না খারাপ দিকটা নেবে সেটা আমি জানি না, কিন্তু আমি যখন সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করছি তো আমার একটা ভীষণ বড় দায় থেকে যায় যে আমি কি পোস্ট করছি, আমি সেটা সবসময় ভেবে করি। কারণ আমার পোস্ট থেকে যেন এমন কোনো কিছু কারণ না হয় যেটাতে তাদের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে, আমি এটা সবসময় মনে করি। সেটা শুধু পোস্ট নয়, আমার কথাবার্তা বা আমার আচার আচরণ যেন আমার সামনে থাকা কাউকেও আঘাত না করে। ঠিক সেরকমই আমি যখন কিছু পোস্ট করছি সেটার মধ্যেও অনেকটা আমার রেসপন্সিবিলিটি থাকে, যেন সেটা এমন কোনোভাবে পোট্রে না হয় যে সেটার কোনো নেগেটিভ দিক কেউ নিতে পারে। সো ওটাই বলবো যে আমি কাউকে আমি তো জ্ঞানটা দিতে পারি না, আবারও বলছি, আমি ওই জন্য কাউকে ওভাবে বলতে পারবো না যে আমার কাছ থেকে এটা নাও বা আমার কন্টেন্ট থেকে এটা নিও না, আমি নেগেটিভ পোস্ট করছি কিন্তু তোমরা নেগেটিভ নিও না। তো রাদার আমার মনে হয় এটা অনেক বেটার কি আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, সে যেভাবেই করছি, নিজের ইচ্ছায় করছি কি আমরা রুটি রোজগারের জন্য করছি, দুটোই সমানভাবে ইম্পর্টেন্ট। আজকে আমার চাকরি আছে বলে হয়তো আমি এত উঁচু গলায় বলতে পারছি, যেদিন আমি ছেড়ে দেবো হয়তো আমিও এর প্রতি নির্ভরশীল হয়ে পড়বো এবং আমি এর প্রতি আরো দায়িত্ববদ্ধ হব যে আমি রোজ এটা পোস্ট করব বা আমি হয়তো আরো অনেক বেশি ব্র্যান্ডদের সঙ্গে কাজ করব। সো যাই করি না কেন আমি এটা মনে করি আমি যখন অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমি একটা কিছু পোস্ট করছি সেটা থেকে যেন নেগেটিভ কিছু লোকে নেয়ার মতো নাই পায়, তাহলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেল। যে আমি যা পোস্ট করছি ওটা থেকে বাচ্চা বলো, বুড়ো বলো, মধ্যবয়স্ক বলো, কেউ নেগেটিভ কিছু যেন নিতেই না পারে, নিজের মধ্যে ওটা ইনহেরিটই না করতে পারে, তাহলেই অর্ধেক সমস্যার সমাধান, আমি এটা মনে করি। আচ্ছা, পডকাস্টটা শেষ করার আগে আমার কাছে একটা ছোট্ট জিনিস আছে যেটা আমি সমীক্ষা দিকে দিতে চাই। সমীক্ষা দি, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এটা হ্যান্ডমেড ক্যান্ডেল, এটা আমি বানিয়ে পেইন্ট করেছি, আমি পারি না বাট আমি স্টিল করেছি। আচ্ছা, ভীষণ সুন্দর আর ভীষণ থটফুল, মানে অন্যরা অনেক রকম হ্যাম্পার দেয়, বাট নিজে হাতে আর এই যে বিশেষ করে এই গাছ আমার খুব ফেভারিট জিনিস, কিন্তু সময়ের অভাবে আমি যত্ন করতে পারি না, এটা আমি খুব যত্ন করে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আপনাদেরকে লাস্টে এটাই বলতে চাইবো যেটা সমীক্ষা দিও বললো, আমরা অনেক কিছুই দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, অনেক কিছুই দেখতে পাই প্ল্যাটফর্মসে, যেটা আমাদের যতটা না ওদের উপরে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ডিপেন্ড করে, আমাদের উপরে অ্যাজ এ ভিউয়ার ডিপেন্ড করে যে আমরা কতটা কি নেব। ঠিক আছে, তো ইটস আপ টু ইউ, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, আপনি কতটা কি নেবেন, আপনি কতটা কি বুঝবেন আর কতটা কি রিয়েল লাইফে অ্যাপ্লাই করবে। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ এটার সাথে স্টিক করে থাকার জন্য। মেনি মাইন্ডস ওয়ান ভয়েসে আপনাদেরকে অগেন ওয়েলকাম। নেক্সট এপিসোডে কিছু ইন্টারেস্টিং হতে চলেছে, স্টে টিউন। থ্যাংক ইউ।